পুলিশ ফাইল। জলটা খান। আপনি যা বললেন সবটা সত্যি? মিথ্যে কেন বলবো স্যার? এরকম একটা বিষয় নিয়ে কে কখনো মিথ্যে বলতে পারে? ঠিক আছে, আপনি শান্ত হন, আমরা দেখছি। এর বিচার চাই স্যার, আমি এর বিচার চাই। এখানে সুদীপ কে আছে? আমি স্যার সুদীপ। চলুন, আপনাকে থানায় যেতে হবে। কেন স্যার? চলুন, সেটা থানায় গিয়েই বলবো। গাড়িতে তোলা। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি জানি না স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুদীপকে পাওয়া গেছে। হ্যাঁ, তুমি ওদেরকে নিয়ে থানায় চলে এসো। সব মিথ্যে কথা বলেছে স্যার। স্যার সব ওর প্ল্যান, আমাদেরকে ফাঁসানোর জন্য সব বলেছে। ওকে প্রমাণ করতে বলুন। প্রমাণ করার জন্য তো আমরা রয়েইছি, কিন্তু তার আগে যদি নিজেরাই স্বীকার করে নেন তাহলে ভালো। আর আমাদের যদি মাঠে নেমে প্রমাণ জোগাড় করতে হয় তাহলে কিন্তু যা খুশি করুন। বললাম তো, আমাদের বিরুদ্ধে একটা প্রমাণ জোগাড় করুন, আমরা নিজেরাই গাড়িতে ঢুকে যাব। বাহ, এখনো গলায় এত শক্তি! অন্যায় করিনি, তাই গলায় শক্তি। স্যার স্যার আপনি ওর কথা শুনেছেন, এবার দয়া করে আমাদের কথা একটু শুনুন। মাংসটা খুব ভালো হয়েছে, আর একটু দাও তো। উফ মা, তোমাকে না বললাম খেতে বসতে, আমি এসে বেড়ে দিচ্ছি। আরে বাবা ঠিক আছে, ওরা বাপ ছেলে আগে খেয়ে নিক, তারপর আমরা মা মেয়েতে একসঙ্গে বসবো। না না না, তোমার ওষুধ আছে, আমার সাথে একসাথে খেতে বসলে তোমার অনেক দেরি হয়ে যাবে। বসো। আরে বাবা 10 মিনিট দেরি হলে কি ক্ষতি হতো? অনেক কিছু ক্ষতি হতো, তুমি খাও তো। দেখেছো মেয়ের কাণ্ড? আচ্ছা একটু দেরি হলে কি হতো? কথা কম, চুপচাপ খাওয়া শুরু করো। ওই দেখো মোবাইল বোধহয় ঘুমিয়ে গেছে। দাঁড়াও, তুমি ব্যস্ত হও না, আমি দেখছি। তুমি কিন্তু খাওয়া শেষ না করে একদম উঠবে না বলে দিলাম। আচ্ছা সত্যি আমরা ভাগ্য করে একটা বৌমা পেয়েছি বটে। বৌমা নয়, মেয়ে বলো, মেয়ে। বাবা উদয়, আমাদের অবর্তমানে বৌমাকে থুড়ি আমাদের মেয়েকে যেন কখনো কষ্ট দিস না। সে আর বলতে। স্যার স্যার আমি মিথ্যে কথা বলবো না স্যার। আমার আমার বৌমা আগে এরকম ছিল না, ও খুব ভালো ছিল। আমার আমার সংসারের সব দিকে খেয়াল রাখতো। আমরাও তোকে মেয়ের মতোই ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও ভাবিনি স্যার যে ওই মেয়েটা এরকম একটা কাজ করতে পারে। আমাদের সংসারে খুব সুখ শান্তি ছিল স্যার, কিন্তু ভগবানের বোধহয় এত সুখ শান্তি আর সহ্য হলো না। কাঁদিস না মা, কাঁদিস না। আর কতদিন
আর কতদিন ওইভাবে কষ্ট পাবে মা? ওরে ডাক্তার তো দেখছে, ও ঠিক সুস্থ হয়ে যাবে, দেখিস। পরিবর্তন তো কিছুই হচ্ছে না, কত কিছু তো করা হলো। এত তাড়াতাড়ি ভরসা হারালে চলবে বৌমা? আমি আমি আর ধৈর্য রাখতে পারছি না বাবা। ছেলেটার মাত্র 2 বছর বয়স, ওর কিছু একটা হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো মা? চুপ, এইসব উল্টো পাল্টা কথা একদম ভাববি না। আচ্ছা, তোর কি মনে হয় আমার ছেলের জন্য কি আমার কষ্ট হচ্ছে না? আমার মন খারাপ হচ্ছে না? হচ্ছে রে মা, কিন্তু কি করব বল? মন খারাপ করে বসে থাকলে কি আমাদের চলবে? আমাদের তো শক্ত হতে হবে, না হলে আমার ছেলেটা সুস্থ হয়ে ওঠার জোরটা কোত্থেকে পাবে বলতো? আমাকে মালতী বৌদি বলছিল পালপাড়ার দিকে নগেন কবিরাজ বলে একজন থাকেন, উনি নাকি জন্ডিসের জন্য কী সব দেন। আচ্ছা, কাল একবার ওখানে গেলে হয় না? কাঁদিস না মা, কাঁদিস না, ও ঠিক সুস্থ হয়ে যাবে, দেখি। সুস্থ যে ওকে হতেই হবে রে, কাঁদিস না। কোথায় চলে গেলি রে বাবা? শান্তিজান এসে গেছে, দাদাকে এবার নিয়ে যেতে হবে। ও আমাকে ছেড়ে চলে গেল, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো ওর বাড়ির লোকের আসল রূপ। বৌমা, ওঠো। আরে কি হলো? আর বসে বসে কতদিন শোক করে কাটাবে? বসে বসে শোক করে কাটালে আমার ছেলে তো আর ফিরে আসবে না। অবাক হবার কিছু নেই, যে গেছে সে তো শুধু তোমার বর নয়, আমারও ছেলে। তা আমি যদি সব শোক ভুলে কাজকর্ম করতে পারি, তাহলে তুমি শোক করে বসে থাকবে কেন? তুমি কেন সব ভুলে কাজকর্ম করতে পারবে না? আরে ওঠো, চলো। আর শোনো, বাবু চলে গেছে মানে ওর দিক থেকে সংসারে যে খরচ আসতো সে তো আর আসবে না। তাই তোমার শ্বশুর বলেছে যে সামনের মাস থেকে গোপালের মাকে ছাড়িয়ে দেবে, আর গোপালের মা যে সমস্ত কাজগুলো করতো সেগুলো তোমাকে করতে হবে। সুতরাং পায়ের ওপর পা তুলে বসে বসে দুঃখ বিলাস করলে আর চলবে না, বুঝেছ? সব কাজকর্ম করতে হবে। চলো, ওঠো ওঠো, চলো, এসো। সে কোথায়? আসবে না খেতে? জানি না, আসতে তো বলেছিলাম। তোমার এত দরদ কিসের গো? আসলে আসবে, না আসলে না আসবে। আরে না খেয়ে দিয়ে অসুখ বাঁধালে সে অসুখ সারাবার খরচাটা কে দেবে? আমাদের ছেলেটাকে তো খেয়েছে, সেটা আগে হজম করো, তারপর আবার খাবার খাবে। সত্যি এই ডাইনিটার জন্যই আমাদের ছেলে আজ আমাদের ছেড়ে চলে গেল। শুধু নাতিটার জন্য, শুধু নাতিটার জন্য, নাহলে ওকে কবে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। শোনো, ও যেমন এ বাড়িতে থেকে আমার পয়সায় খাচ্ছে, ওকে ঠিক সেই পরিমাণ খাটিয়ে নেবে।
তুই আর বলতে? হ্যাঁ, গোপালের মাকে তো আমি ছাড়িয়েই দিয়েছি, আর ওকে বলে দিয়েছি সব কাজ এখন থেকে ওকেই করতে হবে। দাঁড়াও, আর দুদিন দেখে তারপর অন্য ব্যবস্থা নেব। এত ভাত বেঁচে আছে? ডাইনিটা গিলবে না? বলছি দাদু ভাইয়ের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওকে তো আমি 9টার মধ্যেই খাইয়ে দিয়েছি। দাঁড়াও তো, একটা কাজ করি। কি কি করছো কি এগুলো? আজকে ওই ডাইনিটাকে আর খেতেই দেবো না। নাও তো, যাও, এটা থার্মোকলের থালায় তুলে রাতে কুকুরকে খাইয়ে দিয়েছো, যাও। বৌদি, হ্যাঁ ভাই বলো। ভেতরে আসবো? এসো, আবার জিজ্ঞাসা করার কি আছে? বলো, কি বলবে, কি দরকার? কেন, কোনো দরকার ছাড়া বুঝি তোমার ঘরে আসতে পারি না? না না, তা কেন, আসলে দরকার ছাড়া তো তুমি খুব একটা আসো না। আসলে তখন অন্য ব্যাপার ছিল, এখন অন্য ব্যাপার। মানে? তখন দাদা বেঁচে ছিল, তখন তোমার দেখাশোনা দাদাই করতো। এখন দাদার অবর্তমানে আমাকেই, মানে আমাদের তোমাকে দেখাশোনা করতে হবে, তাই না? তুমি এখন এসো, আমার কাজ আছে, পরে কথা হবে। এখন আবার কি কাজ? বললাম তো কাজ আছে, বুবাইকে স্কুল থেকে আনতে যেতে হবে। তুমি এসো, আমি শাড়ি বদলাবো। তা বদলাও না, আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব, যাতে কেউ ঢুকতে না পারে। তুমি যাবে না আমি চলে যাব ঘর থেকে? ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। সেই শুরু হলো ওই লম্পটটার আশা, এরপর এটা আরো চরম পর্যায়ে পৌঁছলো। কে? আরে বৌদি, আমি ভয় পেও না। ভাই কি করছো তুমি? প্লিজ চলে যাও। এই, তুমি আর আমি না সমবয়সী, তাই একদম ভাই বলবে না। আর আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি বাঘ না ভাল্লুক? প্লিজ তুমি চলে যাও। যাবো বলে তো আসিনি। আমি কিন্তু চিৎকার করবো। বুবাই কোথায়? বুবাই! ওকে পাশের বাড়ি পাঠিয়ে দিয়েছি। জেঠু জেঠিমাও নেই, ওরা বাজারে গেছে, অনেকক্ষণ সময় লাগে। চলো এই সময়টা সদ্ব্যবহার করি। সরে যাও, আমি কিন্তু চিৎকার করবো, চিৎকার করে লোক ডাকবো। দেখো, বাইরে যা জোরে হোম থিয়েটার চালিয়ে দিয়েছি, তোমার আওয়াজ পৌঁছাবে। দেখো দেখো, তুমি আমার বড়ের ভাই, বৌদির সাথে কেউ এমন করে না। বৌদির সাথেই তো করে। যদিও আমি তোমাকে আর বৌদি বলে মানিও না। আমি কিন্তু সবাইকে বলে দেবো। কোনো লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। উদয় টপকে যাওয়ার পর অনেক দিন ধরে তুমি একাদশী পালন করছো, এবার
এবার একটু আমিষ মুখ করো। এসো, কাছে এসো। তুমি তুমি প্লিজ চলে যাও, আমাকে মুক্তি দাও। মুক্তি তো দিতে চাইছি। উদয় মারা যাবার পর থেকে এতদিন ধরে যৌবন জ্বালায় কষ্ট পাচ্ছ, তারই তো মুক্তি দিতে চাইছি। এবার বাকিটা তুমি না চাইলে কি করে হবে বলো? দেরি করো না, জেঠু জেঠিমা চলে আসবে। এসো, কাছে এসো। যেটা যা যা দরকার হবে বলবে, হ্যাঁ? আর কাজে থাকলে ফোন করবে, তখনই চলে আসবো। হ্যাঁ রে বাবা, তোকে না বলে আর কোথায় যাব বল? এখন তো তুই আমাদের সব। ক কাপ চা বানিয়েছো? 4 কাপ। মানে আমাদের 3 জন, আবার তোমার জন্য বানিয়েছো? হ্যাঁ। কেন তোমার জন্য বানিয়েছো কেন? মানে মানে আবার কি? সকালে তো চা খেয়েছো, আবার এখন আমরা খাচ্ছি বলে তোমাকেও খেতে হবে? না মানে না মানে কি? না মানে কি? চা বানাতে টাকা খরচা হয় না? এমনিতে 3 বেলা খাওয়া, তোমার ভাগের পয়সাটা তো কেউ দেয় না। এত খাই খাই থাকলে কি করে চলে বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার নাটক না করে চাগুলো দাও। আবার তো ঠান্ডা হয়ে গেলে গরম করতে হবে, আমার গ্যাস ফুটবে। কি হলো? নোংরামো করছে এই লোকটা আমার সাথে। এর আগে আমার সাথে নোংরামো করার চেষ্টা করেছে, আমি কাউকে কিচ্ছু বলিনি। আজ আবার এসব কি বলছো তুমি? তুমি কাকে কি বলছো ভেবে বলছো তো? ঠিকই বলছি, এই লোকটা সবসময় আমার সঙ্গে নোংরামো করার চেষ্টা করে। এ কি বলছো বৌদি? এর থেকে ভালো বলতে যে এই বাড়িতে আসতে না। আমি তোমাকে মায়ের মতো দেখি। এই একদম নাটক করবে না। মা বাবার অবর্তমানে তুমি এর আগেও আমার ঘরে এসে দরজা বন্ধ করে আমার সঙ্গে নোংরাম করার চেষ্টা করেছো। বৌমা, ভেবে চিন্তে কথা বলো। এই বাড়ির ছেলেদের এই সমস্ত বদনাম কোনোদিন ছিল না। আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজ না বলে থাকতে পারছি না। তোমরা যখন বাড়িতে থাকতে না, বৌদি আমায় বিভিন্ন সমস্যার নাম করে বাড়িতে ডাকতো। দাদা না থাকায় বৌদি বিভিন্ন অভাবের কথা আমায় বলে, সেসব আমি মুখে আনতে পারছি না। এমনকি একবার তো বৌদি আমার সাথে জোর করার চেষ্টাও করেছিল। আমি আর তোমাদের সামনে এসব কথা বলতে পারছি না। মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা। ছি 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 ছি, নিজের দেওরের সাথে কুকীর্তি করার চেষ্টা করবে, আবার তারই ঘাড়ে দোষ চাপাবার জন্য মিথ্যে নাটক করবে। বাইরে যে আর কার সঙ্গে কি কি নোংরামি করেছো কে জানে। এই যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। না, ও এখন বাড়ি থেকে বেরোবে না। ও এখন বাইরে বেরোলে বুবাইয়ের ওপর চাপ পড়বে, তারপর পাড়ার লোককে বলবে বিধবা বউ বলে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওকে এখন বার করা যাবে না। বুবাই আগে বড় হোক, তারপর সে বড় হয়ে ওর ওই দুশ্চরিত্রের মাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবে। ততদিনে তো আরো 10 জনের সঙ্গে লটর বটর করবে। না গো, সে সুযোগ ওকে আমি আর দেবো না। কি করবে? কি করবো? এই, চল। বেরোছিলি না? এখন দেখ কেমন লাগে। এই যে, চাবিটা নিয়ে এসো, যা। ঘন্টা বার বেরোছিলি না? দেখ কেমন লাগে। চল ঘরের মধ্যে, দেখ কেমন লাগে। আরে তুমি লক করো। ঘরে করে। দেখ তোর কি হাল।
এভাবে ওরা আমাকে মাঝে মাঝে ঘর বন্ধ করে রাখতো। কোনো কাজে একটু পান থেকে চুন খসলেই হলো, ব্যাস। আর ওই সুদীপ বাবু? ও ও তো আরো লাই পেয়ে গেল। বাড়ির লোক সব জেনে বুঝেও না জানার ভান করতো। এসব প্রায় কতদিন ধরে চলছিল? তা প্রায় 2 বছর। তাহলে এতদিন সহ্য করেছিলেন কেন? থানায় আসেননি কেন? ভয়ে স্যার। কিসের ভয়? ওরা আমাকে জানে মেরে ফেলার ভয় দেখিয়েছিল স্যার। আর আমার ছেলেটার কথা ভেবে ভাবতাম একেতেই বাবা নেই। তারপর আমি এসব করলেই যদি ওর ওপর কোনো প্রভাব পড়ে। তা আপনি তো আপনার বাড়িতে জানাতে পারতেন। ওদেরকে জানালে ওরা আমাকে বাড়িতে নিয়ে যেত। কারি কারি টাকা খরচ করে ওরা আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ের পর আমি আর আমার ছেলে ওদের বোঝা হতে চাইনি স্যার, তাই মানিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আজকের ঘটনার পর আমি আর পারলাম না স্যার। না, বুবাই ঘুমোচ্ছে। ওনারা কেউ বাড়িতে নেই তো। কি? ঠিক আছে, তাহলে কাজ মিটিয়ে ফোন করো। এ কি, তুমি আবার এসেছো? এ কি, তুমি তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বেরিয়ে যাও। চাও যত তো খুশি জোরে চেঁচাও, আমার ছেলের কি মজা আসবে? প্রথমে স্লো মিউজিক করে তোমাকে আদর করব, ধীরে ধীরে তোমার চিৎকার পরিণতি হবে শীতকারে। চেঁচাও, চিৎকার করো। স্যার, সঙ্গীতা দেবী মেডিকেল টেস্টের রিপোর্টটা এসেছে। ওই দেখি। স্যার, কেসটার সম্বন্ধে যতটা শুনেছি, মেডিকেল টেস্টের রিপোর্ট অনুযায়ী তো সেসব মিথ্যে। সঙ্গীতা দেবী মিথ্যে কথা বলেছেন। দত্ত, তাহলে এবার সঙ্গীতা দেবীর শ্বশুরবাড়ির লোকের কথাগুলোই তো বিশ্বাস করতে হচ্ছে। বৌদি, আর কি খাবে বলো? চাউমিন বানিয়ে আনি। আরে তোর শ্বশুর শাশুড়ি কোথায় রে? ও, ওরা তো ডাক্তার দেখাতে গেছে, বুবাইকেও সাথে নিয়ে গেছে। তোরা কি খাবি বল না, আমি বানিয়ে আনছি। তোকে কিচ্ছু বানিয়ে আনতে হবে না, তুই বস না, তোর সাথে কথা আছে। না ঠিক আছে, আগে কিছু একটা বানিয়ে আনি, তারপর খেতে খেতে কথা বলা যাবে। দেখ, তোর শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখিয়ে ঘরে ফিরে এলে কথাগুলো আর বলা যাবে না। কি এমন কথা? বস না, বলছি। দেখ, তোর সাথে কতগুলো কথা আছে, তুই অন্যভাবে নিস না। আরে বল না। আচ্ছা, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে বুবাই বড় হচ্ছে, ওকে নিয়ে কিছু ভাবছিস? আর তোর শ্বশুরেরও তো বয়স হচ্ছে না। মানে দেখ, আমরা তো আছি, আমাদের যা করার আমরা করব, কিন্তু এছাড়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে তোদেরকে কে দেখবে? দেখ দাদা, এসব কথা কিন্তু একদম বলবি না। আরে বাবা, কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। উদয়কে দিয়ে তো বুঝলাম আজকাল মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই রে। দেখো বনু, আমরা কেউ তোমার খারাপ চাই না, তাই বলছি। কিন্তু আমি এখন কি করব? সোজাসুজি বলবো, তুই তোর শ্বশুর শাশুড়ির কাছে তোর হিস্সাটা বুঝে নে। মানে? মানে তোর আর বুবাইয়ের সম্পত্তির ভাগ। এটা কি বলছিস? এটা কি করে সম্ভব? সম্ভব করতে হবে বনু, উদয় এখন নেই, তোমার শ্বশুর শাশুড়ি আর কদিন। তারপর তোমার শ্বশুরের এতগুলো ভাই, তুমি কি ভাবছো ওরা কি এমনি বসে আছে? সব চিল শকুনের মতন অপেক্ষায় আছে কবে যে সম্পত্তি হাতিয়ে নেবে। এই তোকে বলে দিলাম মন, এই তোর শ্বশুর শাশুড়ির যদি কিছু হয়ে যায়, তোকে আর বুবাইকে লাথি মেরে বার করে দেবে। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, ওদের কাছে আমি এই দাবি এখন করতে পারবো না। সত্যি কথা বলবো, তোর শ্বশুর শাশুড়ির হাব ভাব আমার মোটেও ভালো লাগেনি। উদয় মারা যাওয়ার পর ফোন করে বলল বোনকে 6 মাসের জন্য বাড়ি নিয়ে যেতে, মন ভালো করে তারপর আসুক।
ভেবেছিল 6 মাসের জন্য গিয়ে যদি সারা জীবনের জন্য চলে যায় তাহলে ল্যাটা চুকে যায়। ওদের ব্যবহারে আমার কিন্তু কখনো এরকম মনে হয়নি। তুই সরল মনের মানুষ, তুই কিছু বুঝতে পারছিস না। তোকে এখানে ওরা কেন রেখেছে জানিস? তার কারণ তুই নিজের হাতে সমস্ত কিছু করিস। তুই না থাকলে ওই বুড়ো বুড়ির খাবার জোগাবে কে, আর ওদের 5 ফরমাস কে খাটবে? না মানে কাজের লোক তো। দূর, কাজের লোক কাজের লোক কি কাজ করে রে? ওই 2 ঘন্টায় কোনো মতে করে রেখে যায়। তুই তো একার হাতে সমস্ত কিছু করিস। তুই হচ্ছিস কি জানিস? তুই হচ্ছিস এ বাড়ির বিনা পয়সার কেয়ারটেকার। 1 সপ্তাহ, শুধু 1 সপ্তাহ তুমি যা যা দায়িত্বগুলো সামলাও সেইগুলো না করে বসে থাকো, তারপর দেখো কি হয়। চাটা খুব ভালো বানিয়েছিস রে। কি দিন এলো, বাড়ির ছেলে হয়ে তোকে আমাদের চা করে খাওয়াতে হচ্ছে। কি হচ্ছে তাতে? আচ্ছা, বৌমা তো এত বেলা অবধি ঘুমায় না। বৌমার শরীর খারাপ নাকি? ওই তো বৌদি এসে গেছে। এই তো বৌমা। কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না তো। না আসলে তুমি তো এত বেলা করে ওঠো না, তাই আর কি। কাল ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। গোপালের মা ফোন করেছিল, ওর কি একটা হয়েছে, ও 7 দিন আসবে না। বাড়িতে তো অনেক কাজ, দরকার হলে আমি তোমার হাতে হাতে হাত লাগাবো। যাও। ঠিক আছে। ছুটি নিয়েছে না ছাই? দেখো গিয়ে ছাড়িয়ে দিয়েছে। 7 দিন বলেছে তো, দেখো এই 7 দিন আর শেষ হবে না। তোর ওই দেওরটার নাম কি রে? সুদীপ। হ্যাঁ হ্যাঁ, সুদীপ। আচ্ছা, ওর কি কোনো কাজকর্ম নেই? এই সকালবেলা তোর শ্বশুর শাশুড়ির জন্য চা বানাতে চলে এসেছে। তোকে বলেছিলাম না যে ওদের মতলবটা ভালো নয়? এইভাবেই তোর শ্বশুর শাশুড়িকে ওরা হাত করতে চাইছে। কিন্তু আবার কিসের কিন্তু বলতো? এর পরেও যদি তুই না বুঝিস তাহলে আমার আর কিছু বলার নেই। এখনো বোঝো বনু, হাত থেকে সবকিছু বেরিয়ে যাবার আগে এখনো বোঝো। তোমার পায়ে পড়ি, দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। দূর হয়ে এখান থেকে। বাড়ি, এ বাড়ি এখন আমার। আমরা কোথায় যাব, কি খাবো? বাপের বাড়ি যা, রাস্তায় থাক, নাইলে স্টেশনে ভিক্ষে কর, কিন্তু এই বাড়িতে তোদের আর খাইনি। কি হয়েছে মা? ডালে নুন বড্ড বেশি হয়ে গেছে, এটা খাওয়াই যাচ্ছে না। নিজেরা রান্না করে নেবেন। মানে একদম পরিপাটি করে আমি সব করতে পারবো না, একা হাতে সব করতে হয়। তুমি এভাবে বলছো কেন? উনি তোমাকে সেভাবে বলতে চাননি। একটু নুন বেশি হয়ে গেছে, এটুকু ভুল হতেই পারে। একটু আগেই তো বলছিলেন মুখেই নাকি দেওয়া যাচ্ছে না। না আসলে কি আসলে? দেখুন অনেক সহ্য করেছি, স্বামী নেই বলে ভাববেন না আমি দুর্বল। বৌমা, তোমার কি হয়েছে? তুমি তো আগে এভাবে কথা বলতে না। আপনারাও তো এভাবে কথা বলতেন না আগে। আমার স্বামী মারা গেছে বলে এখন আমাদের দিক থেকে টাকা দেওয়ার কেউ নেই। আমি আর আমার ছেলে এখন তো বোঝা হয়ে গেছি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আগে বলেছিলেন গোপালের মা 7 দিনের ছুটি নিয়েছে, এখন আবার বলছেন আরো 3 দিন আসবে না। সত্যি কথাটা কেন বলছেন না? ওকে ছাড়িয়ে দিয়েছেন গোপালের মাকে যে টাকাটা দিতে হতো সেটা আমাকে দিয়ে ফ্রিতে করাবেন বলে। আরে না রে বাবা, তুমি এসব কেন বলছো? গোপালের মা সত্যি সত্যি ছুটি নিয়েছে। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ফোন করে জিজ্ঞেস করো। তুমি
তুমি এত সব কথা এইভাবে ভেবে নিলে? বাবু কি শুধু তোমার স্বামী, আমাদের ছেলে নয়? হ্যাঁ, আর তুমি কি শুধু বাবুর বউ? আমাদের কেউ না? বুবাই কি আমাদের কেউ নয়? বেশ তো, এতই যখন দরদ তাহলে দিন না। ওর নামে যা সম্পত্তি আছে সেটা আমার আর বুবাইয়ের নামে লিখে দিন। লেখালেখির কি আছে বৌমা? আমি আর তোমার মা আর কতদিন? আমাদের অবর্তমানে তো তোমরাই সমস্তটাই পাবে। সেটাই তো বিষয়, আপনারা আর কতদিন? আপনাদের অবর্তমানে আপনাদের 14 গোষ্ঠীর লোকজন তো চিল শকুনের মতো চিড়ে খাবে। মুখ সামলে কথা বলো। কাদের নামে কি বলছো তুমি? মুখটা সামলেই রেখেছি বাবা, তাই এত ভদ্রভাবে কথা বলছি। তা না হলে এরপর থেকে সঙ্গীতার সাথে তার শ্বশুর শাশুড়ির দূরত্ব বাড়তে থাকে। যে সংসারের দায়িত্ব সঙ্গীতা একা হাতে সামলাতো, সেই সংসারের সমস্ত দায়িত্ব সে এড়িয়ে চলতে থাকে। দিনরাত গণেশ ও মায়ের কাছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য ও টাকার জন্য সে জোর করতে থাকে। তুমি যে টাকার অঙ্কটা বলছো, সেটা তো তোমার ভাগের সম্পত্তির 3 গুণ। টাকা দিতে হলে অত টাকাই দিতে হবে। এখন একটু শান্তি মতো খাও না, এখন অন্তত একটু চুপ করো। চুপ করেই থেকেছি, তাই ভালো ছিলাম। এখন নিজের ন্যায্য পাওনা বুঝে নিতে চাইছি, তাই আমি খারাপ। দেখুন, রোজ রোজ আমি এভাবে টাকার জন্য তাগাদা দিতে পারবো না। আপনারা একটা ডেট বলুন, সেই ডেটে আমার পাওনা গন্ডা বুঝিয়ে দিন। ডেট দেবো মানে? তোমার কাছে কি ধার বাকি আছে নাকি? বৌমা, খাওয়ার সময় অন্তত একটু বিরতি দাও, পায়ে পড়ি তোমার। ওনাকে বলুন আমার পাওনা গন্ডা বুঝিয়ে দিতে, তাহলেই তো হয়ে যায়। কি পাপ যে আমরা করেছিলাম, এখন তার শাস্তি পাচ্ছি। যে দাম চাইল তা উচিত মূল্যের 3 গুণেরও বেশি। দেখুন, আমি আর কি বলবো বলুন? আমার বোন তো আর ছোট নয়, ও যা বুঝবে ঠিকই বুঝবে। তোমরা তো আমাদের চেনো। আমাদের কোনো ব্যবহারে তোমাদের কখনো মনে হয়েছে আমরা এরকম? আমরা কি করে বলবো বলুন? আমাদের তো ভালোই লাগবে। আমাদের তো কয়েক ঘন্টার জন্য দেখা হয়, কিন্তু বুঝবে তো সে যে ঘর করবে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তবুও তোমরা বলো তো যে আমরা কি এরকম কাজ করতে পারি? বললাম না মাসিমা, বুঝবে তো সে যে ঘর করবে। দেখুন, তাছাড়া টাকা পয়সা সম্পত্তি এসব নিয়ে ওর কথাগুলো অপ্রিয় হলেও কথাগুলো কিন্তু সত্যি। আপনাদের যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাদের এত বড় পরিবার যে বেঁকে বসবে না, তার কি গ্যারেন্টি আছে? বিধবা মেয়ে, তাই হয়তো ভয় পাচ্ছে। না না মেসমশাই, ওর দিক দিয়েও ওর কথাগুলোর যথেষ্ট গুরুত্ব আছে। আমরা ওকে কিছু বোঝাতে পারবো না, আপনি মাফ করবেন। চা খাবেন? আমার যা মনে হয় ওর দাদা বৌদি সব জানতো। হতেই পারে ওদের ইন্ধনে এই সমস্ত করছে, নাহলে বৌমা তো আগে এরকম ছিল না। হ্যাঁ গো, ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। আমার অবর্তমানে আমার নামে ভালোই বিষ ঢোকানোর কাজ চলছে, তাই না? কাকে বলছো এই সমস্ত কথা? মানুষরূপী এই শকুনটাকে। বৌমা, একদম গলাবাজি করবেন না। আমার দাদার কাছে আবার নালিশ করতে গেছেন? বৌদি, তুমি ওনাদের সাথে এইভাবে কথা বলতে পারো না। চুপ, একদম তুমি আমাদের মধ্যে কথা বলতে আসবে না। তুমি যাও, আমার ওনাদের সাথে কথা আছে। কি হলো, যাও। তোমাদের কোনো সমস্যা হলে ফোন করো।
সোজাসুজি বলুন, আমার টাকাটা দিচ্ছেন কি দিচ্ছেন না? চুপ করে থাকার কি আছে? আমি তো আমার ভাগের টাকাটাই চাইছি। এত টাকা আমি তোমাকে কোত্থেকে দেব? সেটা তো জানি না। আমার ভাগের টাকা আমার চাই, ব্যাস। আমার ভাগের টাকা আমাকে দিয়ে দিন, নাহলে সম্পত্তি লিখে দিন। একটু ঠান্ডা হও, একটু বোঝার চেষ্টা করো। আমাদের অবর্তমানে আমাদের সম্পত্তি তো তোমরাই পাবে। হবে আপনারা মরবেন ততদিন আমি এখানে পড়ে থাকবো আর আপনাদের 5 ফরমাস খাটবো, তাই তো? আমার ভাগেরটা আমাকে দিয়ে দিন, আমি বাপের বাড়ি চলে যাব। দেব না, একটা কানা করিয়েও দেব না। যা করার করে নাও। দেবেন না তো? না, দেব না। হেই, মারবে? মারবে আমাকে? মারো, এইটুকুই বা বাকি থাকে কেন? মারো, মারো আমাকে, মারো। আর দেরি করা ঠিক হবে না, এবার সময় এসেছে। সোজা থানায় চলে যা। ঠিক হবে তো? যদি ধরা পড়ে যাই? কিচ্ছু হবে না, এই সব ক্ষেত্রে কেস মেয়েদের দিকেই থাকে। তুই শুধু নাটকটা ভালোভাবে করবি। এত হেজিটেট করার কিছুই নেই। মনে রাখো, তুমি যা করছো নিজের জন্য করছো না, তোমার ছেলের জন্য করছো। যাতে ভবিষ্যতে কেউ তোমার ছেলেকে পথে না বসাতে পারে, সেই জন্য করছো। সঙ্গীতার লিখিত অভিযোগের ভিত্তিতে উদয়ের পরিবারের বিরুদ্ধে মামলা শুরু হয় এবং সুদীপের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। কিন্তু শেষ পর্যন্ত আইনের কাছে পরাজিত হয় সঙ্গীতার এই মিথ্যাচারিতা, জয় হয় ন্যায়ের। মেডিকেল টেস্টের রিপোর্টে আসে সঙ্গীতার উপর কোনো ধর্ষণ বা শারীরিক অত্যাচার হয়নি। আইনি জেরা সে স্বীকার করে যে সম্পত্তি ও টাকার লোভে সে মিথ্যে অভিযোগ করেছিল। মহামান্য আদালত সুদীপ ও তার পরিবারকে নিঃশর্তে মুক্তি দেয়। ধর্ষণের অভিযোগ করা হয়েছিল, তার সে কোনো প্রমাণই করতে পারেনি। মহামান্য আদালত সেটা গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছে। জাজমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি হাকিম কোনোটাই বিশ্বাস করেন, ফলে সবাই খালাস পেয়েছে। বধূ নির্যাতনের ঘটনা পুলিশ ফাইলসের পর্বে আমরা অনেক দেখেছি, কিন্তু এর উল্টো ঘটনাও যে কম হচ্ছে না, আমাদের আজকের এই পর্ব তারই উদাহরণ। আমাদের চোখের সামনে গণেশ আর মায়ের মতন অসহায় অনেক মানুষ থাকে, কিন্তু সঙ্গীতার মতন গৃহবধূরা সমাজ আর আইনের সুযোগ নিয়ে আমাদের সামনে ভুল চিত্র প্রদর্শিত করে। তাই চিহ্নিত করুন এই সব সঙ্গীতাদের। পাশাপাশি কুপরামর্শ আর লোভ মানুষকে যে কতটা নিচে নামাতে পারে সেটা উঠে এলো আমাদের আজকের এই পর্বে। মনে রাখবেন, জীবনের কঠিন সময় ভালো মানুষের মুখোশ পরে অনেক তথাকথিত কাছের মানুষ আপনাকে পরামর্শ দিতে আসবে, কিন্তু সেই সময় মানুষ চিনে সবটা গ্রহণ করা বড্ড প্রয়োজনীয়। সঙ্গীতার দাদা বৌদির প্রতি রইল আমাদের তীব্র ধিক্কার। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।